এটা হলো স্বনির্ভর দলের হাত বই। এই বইটা দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুডস মিশন বা WBSRLM এর পক্ষ থেকে। আপনি যদি একজন স্বনির্ভর দলের সদস্য হয়ে থাকেন তাহলে এই বইটা আপনি পেতে পারেন আপনার এলাকার সংঘ সমবায়ের মাধ্যমে। তবে যারা এই বইটা পায়নি তারা সাধারণত আনন্দধারার এই হাত বইটা কিনে ব্যবহার করে থাকেন। সংঘ সমবায়ের মাধ্যমে পাওয়া আনন্দধারার এই হাত বইটা কিভাবে লিখতে হয় তার সঠিক নিয়ম আজকের ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, ভিডিওটা লাইক করে আমার এই ছোট্ট নিহারিকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশান অন করে রাখবেন। তাহলে আমার সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খাতার ওপরেই প্রথমে লিখতে হবে দলের নাম, তারপরে সদস্য নম্বর আছে। এখানে দল গঠনের খাতা অনুযায়ী আপনার ক্রমিক নাম্বারটা লিখতে হবে। তারপরে লিখতে হবে সদস্যের নাম, তারপরে পিতা অথবা স্বামীর নাম। দল গঠনের খাতায় অভিভাবক হিসাবে যার নাম লেখা আছে এখানে তার নামটাই লিখতে হবে। তারপরে লিখতে হবে ঠিকানা, তারপরে দলের আইডি নাম্বার, তারপরে লিখতে হবে দলের সেভিংস অ্যাকাউন্টের নম্বর এবং সবশেষে লিখতে হবে দলের সিসি অ্যাকাউন্ট নম্বর। খাতা খোলার পর প্রথমেই লেখা আছে সদস্যার করণীয়। এখানে কিছু নিয়মাবলী লেখা আছে। সুষ্ঠুভাবে স্বনির্ভর দল পরিচালনা করার জন্য এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন। এখানে সদস্যার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। তারপরে এখানে সদস্যার নাম, সদস্যার ক্রমিক সংখ্যা, তারপরে আছে স্বনির্ভর দলের সিল। এখানে দলের স্ট্যাম্প মেরে 3 জন নেত্রী সই করবেন। নিচে আছে দলনেত্রীর স্বাক্ষর, এখানে দলনেত্রী সই করে দেবেন। আর পাশে আছে তারিখ, এখানে অবশ্যই দল গঠনের তারিখটা লিখবেন। 2 নম্বর পৃষ্ঠায় লেখা আছে স্বনির্ভর দল গড়তে দরকার। এখানে 5টা নিয়ম দিয়েছে। এই 5টা নিয়মকে একত্রে বলা হয় পঞ্চসূত্র। এই পঞ্চসূত্র মেনে চলা দলই হলো একটি আদর্শ স্বনির্ভর দল। তারপরে 3 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে সঞ্চয়ের বিবরণ। প্রথম ভাগে সঞ্চয়ের বিবরণ এবং শেষ ভাগে আছে ঋণের বিবরণ। প্রথমেই আমরা দেখে নেব সঞ্চয়ের বিবরণ। প্রথমেই লিখতে হবে সদস্যার নাম, তারপরে আছে মাসিক অথবা সাপ্তাহিক সঞ্চয়ের হার। আমাদের মাসিক সঞ্চয় করা হয় তাই মাসিকের ওপরে টিক চিহ্ন দেওয়া হয়েছে। আর এই দলটার সঞ্চয়ের পরিমাণ 100 টাকা, তাই এখানে 100 লেখা হয়েছে। এরপরে লিখতে হবে স্বনির্ভর দলের নাম। এবারে দেখে নিন, একটা স্বনির্ভর দল যখন নতুন গঠন হয় তখন তারা সঞ্চয়ের হিসাব কিভাবে শুরু করবে। প্রথমেই মিটিংয়ের তারিখ 5/1/2025, কারণ দলের সদস্যরা মিটিংয়ে এসে সঞ্চয়ের টাকা জমা করেন। সঞ্চয় জমা করা হয়েছে 100 টাকা। টাকা তোলার ঘরে কিছুই লিখলাম না। যদি কোনো সদস্য দল ছেড়ে দেয় এবং তাকে সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয় তখনই শুধুমাত্র এই টাকা তোলার ঘরটা ব্যবহার করা হয় তাকে কত টাকা ফেরত দেওয়া হলো সেটা লেখার জন্য। অবশিষ্ট বা ব্যালেন্সের ঘরে লেখা হলো 100। তার পরবর্তী মাসে মিটিংয়ের তারিখ লেখা হয়েছে, সঞ্চয় জমার ঘরে আবার 100 লেখা হয়েছে, টাকা তোলার ঘরে কিছু লেখা হলো না। অবশিষ্ট বা ব্যালেন্স হলো 200 টাকা, অর্থাৎ তার সঞ্চয়ের আগের 100 টাকা আর এ মাসের 100 টাকা মিলে তার মোট সঞ্চয়ের পরিমাণ হয়েছে 200 টাকা। পরবর্তী মাসে আবার 100 টাকা সঞ্চয় করার পর এই অবশিষ্ট বা ব্যালেন্স হয়েছে 300 টাকা। এইভাবেই চলতে থাকবে স্বনির্ভর দলের সঞ্চয়ের হিসাব। আর প্রতি মাসের সঞ্চয়ের হিসাব লিখে দেওয়ার পর দলের কোষাধ্যক্ষা এখানে সই করে দেবেন। আর কোষাধ্যক্ষার নিজস্ব হাত বইতে সই করে দেবেন দলের দলনেত্রী অথবা সম্পাদিকা। এবার আমরা আলোচনা করব পুরনো পাসবইয়ের হিসাব কিভাবে নতুন পাসবইয়ে আপডেট করতে হবে। একইভাবে উপরে সদস্যের নাম, সঞ্চয়ের পরিমাণ এবং স্বনির্ভর দলের নাম লিখতে হবে। এরপরে দেখুন ডেট লিখতে হবে, অর্থাৎ কত তারিখ থেকে এই নতুন পাসবইটা শুরু করা হচ্ছে সেই তারিখটা লিখতে হবে। লেখার পর শুরুর জের লিখতে হবে। শুরুর জের লিখে এখানে দেখুন আমি ব্যালেন্সের ঘরে লিখেছি 1500 টাকা। এই নতুন পাসবইটা শুরু করার আগে তার সঞ্চয়ের পরিমাণ ছিল 1500 টাকা। এই 1500 টাকার হিসাব আছে তার পুরনো পাসবইতে। এবার আমরা দেখে নেব সদস্যদের ব্যক্তিগত হাত বইয়ে ঋণের হিসাব
কিভাবে রাখতে হয়। শ্রীহরি স্বনির্ভর দলের সদস্য বিমলা সরকার, তিনি 8/1/2025 তারিখে কাপড়ের ব্যবসার জন্য 30,000 টাকা ঋণ নিয়েছেন। এই টাকা তিনি আনন্দধারার নিয়ম অনুযায়ী 10 মাসে 10টা সমান কিস্তিতে পড়ে থাকা ঋণের ওপর 1% হারে সুদ সহ পরিশোধ করবেন। প্রথমেই লেখা হয়েছে সদস্যার নাম, তারপর লেখা হয়েছে সুদের হার শতকরা মাসে, এখানে 1% লেখা হয়েছে। তারপরে আছে স্বনির্ভর দলের নাম। এবার দেখুন তারিখের জায়গায় লেখা হয়েছে 8/1/2025, কারণ এই তারিখেই বিমলা সরকার ঋণ গ্রহণ করেছিলেন। তারপরে কিস্তির সংখ্যার জায়গায় হাইফেন দিয়ে দিয়েছি, কিছু লিখিনি, কারণ প্রথম মাসেই তো তিনি কিস্তি দেবেন না, পরবর্তী মাস থেকে তার কিস্তি শুরু হবে। তারপর আছে ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর, এখানে আমি লিখেছি 10, কারণ এই দলটা ক্যাশ খাতার 10 নম্বর পৃষ্ঠায় 2025 সালের জানুয়ারি মাসের হিসাব লিখেছে। তারপরে লেখা আছে ঋণের কারণ, এখানে লিখেছি কাপড়ের ব্যবসা। তারপর আছে মোট ঋণ, ওই সদস্য 30,000 টাকা ঋণ নিয়েছে, তাই এখানে 30,000 লেখা হয়েছে। তারপর আছে পরিশোধযোগ্য ঋণ। আপনারা জানেন যে মাসে ঋণ নেওয়া হয় সেই মাসে পরিশোধযোগ্য ঋণ থাকে না এবং কোনো রকম ঋণ পরিশোধ করা হয় না, তাই এই ঘরগুলোতে হাইফেন দিয়ে দিয়েছি। এরপরে আছে মোট বাকি, এখানে বাকির ঘরে 30,000 লেখা হয়েছে, কারণ যেই মুহূর্তে 30,000 টাকা ঋণ উনি নিয়েছেন ওনার কাছে কিন্তু ঋণ বাকি হয়ে গেছে 30,000 টাকা। পরবর্তী মাসে ওই সদস্য দলের মিটিংয়ে এসে ঋণ পরিশোধ করার জন্য সুদ আসল বাবদ কিছু টাকা জমা করেছেন, সেটা দেখুন কিভাবে লিখেছি আমি। এখানে মিটিংয়ের তারিখ 5/2/2025, কিস্তির সংখ্যা 1, কারণ এই সদস্য এই প্রথমবার তার কিস্তি প্রদান করছে। ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 11, ঋণের কারণ মোট ঋণ, এই ঘরগুলোতে দেখুন আমি আর কিছু লিখিনি, কারণ এই ঘরগুলোতে যে মাসে ঋণ নেওয়া হয় সেই মাসেই লিখতে হয়, তার পরবর্তী সময়ে আর এটা লেখার প্রয়োজন হয় না। তারপর আছে পরিশোধযোগ্য ঋণ, এখানে দেখুন আমি আসলের ঘরে লিখেছি 3,000 আর সুদের ঘরে লিখেছি 300, কারণ ওই সদস্য 10 মাসে 10টা সমান কিস্তিতে ঋণ পরিশোধ করবে, তাই এখানে তার পরিশোধযোগ্য ঋণ হচ্ছে 3,000 টাকা, এবং যেহেতু তিনি পড়ে থাকা ঋণের ওপর 1% হারে সুদ দেবেন সেই জন্য তার সুদ হয়েছে 300 টাকা। ওই সদস্য 3,000 টাকা আসল পরিশোধ করেছেন এবং 300 টাকা সুদ বাবদ পরিশোধ করেছেন, অতএব তার বাকি থাকা ঋণের পরিমাণ 27,000 টাকা। পরবর্তী মাসের মিটিংয়ের তারিখ 5/3/2025, কিস্তির সংখ্যা 2, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 12, পরিশোধযোগ্য ঋণ 3,000 টাকা, পরিশোধযোগ্য সুদ 270 টাকা, কারণ তার বাকি ছিল 27,000 টাকা। এই মাসেও তিনি 3,000 টাকা পরিশোধ করেছেন, সুদ বাবদ 270 টাকা জমা করেছেন, অতএব তার বাকি থাকা ঋণের পরিমাণ 24,000 টাকা। পরবর্তী মাসে মিটিংয়ের তারিখ 5/4/2025, কিস্তির সংখ্যা 3, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 13, তার পরিশোধযোগ্য ঋণ 3,000 টাকা, পরিশোধযোগ্য সুদ 240 টাকা। তিনি এ মাসে 2,000 টাকা আসল বাবদ জমা করেন এবং 240 টাকা সুদ বাবদ জমা করেন, অতএব তার বাকি থাকা ঋণের পরিমাণ 22,000 টাকা। তার দেওয়ার কথা ছিল 3,000 টাকা, তিনি দিয়েছেন 2,000 টাকা, 1,000 টাকা তিনি কম জমা করেছেন, সেই জন্য এই 1,000 টাকা খেলাপির ঘরে লেখা হয়েছে। যত টাকা জমা করার কথা সেই পরিমাণ টাকা যদি না জমা করা হয় তাহলে সেটা খেলাপির ঘরে চলে যায়। এবার দেখুন পরবর্তী মাসে মিটিংয়ের তারিখ 5/5/2025, কিস্তির সংখ্যা 4, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 14, পরিশোধযোগ্য ঋণের আসলের ঘরে লেখা হয়েছে 4,000 এবং সুদের ঘরে লেখা হয়েছে 220 টাকা। এখানে 4,000 লেখার কারণ হলো তার পরিশোধযোগ্য ঋণ 3,000 টাকা, কিন্তু যেহেতু তিনি আগের মাসে 1,000 টাকা আসল খেলাপি করেছেন সেই জন্য তার এই মাসের পরিশোধযোগ্য ঋণের সাথে ওই 1,000 টাকা যুক্ত হয়ে তার পরিমাণ দাঁড়িয়েছে 4,000 টাকা। তিনি আসল বাবদ 4,000 টাকাই জমা দিয়েছেন এবং 220 টাকা সুদ বাবদ জমা দিয়েছেন, অতএব তার বাকি থাকা ঋণের পরিমাণ 18,000 টাকা। পরবর্তী মাসে মিটিংয়ের তারিখ 5/6/2025, কিস্তির সংখ্যা 5, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 15, পরিশোধযোগ্য ঋণ
৩,০০০ টাকা, পরিশোধযোগ্য সুদ ১৮০ টাকা। তিনি ৩,০০০ টাকা পরিশোধ করেছেন, ১৮০ টাকা সুদ দিয়েছেন। অতএব তার বাকি থাকা ঋণের পরিমাণ ১৫,০০০ টাকা। পরবর্তী মাসেও তিনি কিস্তি অনুযায়ী ৩,০০০ টাকা আসল জমা করেন এবং ১৫০ টাকা সুদ জমা করেন। অতএব তার বাকি থাকা ঋণের পরিমাণ দাঁড়ায় ১২,০০০ টাকা। তার পরবর্তী মাসের মিটিংয়ের তারিখ ৫/৮/২০২৫, কিস্তির সংখ্যা ৭, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর ১৭। পরিশোধযোগ্য ঋণ ৩,০০০ টাকা, পরিশোধযোগ্য সুদ ১২০ টাকা। এই মাসে এই সদস্য আসল বাবদ কোনো টাকা জমা করতে পারেননি। তিনি শুধুমাত্র সুদ বাবদ ১২০ টাকা জমা করেন। অতএব তার বাকি থাকা ঋণের পরিমাণ ১২,০০০ টাকাই থেকে যায়। যেহেতু তার ৩,০০০ টাকা দেওয়ার কথা ছিল, তিনি কোনো টাকাই জমা করতে পারেননি, তাই এই ৩,০০০ টাকা তার খেলাপির ঘরে চলে যায়। পরবর্তী মাসে মিটিংয়ের তারিখ ৫/৯/২০২৫, কিস্তির সংখ্যা ৮, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর ১৮। এ মাসে তার পরিশোধযোগ্য ঋণ ৩,০০০ আর ৩,০০০, মোট ৬,০০০ টাকা। পরিশোধযোগ্য সুদ ১২০ টাকা। ওই সদস্য ৬,০০০ টাকা আসল বাবদ জমা করেন এবং ১২০ টাকা সুদ বাবদ জমা করেন। অতএব তার বাকি থাকা ঋণের পরিমাণ ৬,০০০ টাকা। পরবর্তী ২ মাস তিনি কিস্তি অনুযায়ী ঋণ পরিশোধ করেন এবং তার বাকি থাকা ঋণের পরিমাণ 0 হয়ে যায়। অর্থাৎ তিনি তার ঋণের সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছেন। তাই এখানে ঋণ পরিশোধ লিখে দেওয়া হয়েছে। প্রতি মাসে ঋণের হিসাব লিখে দেওয়ার পর কোষাধ্যক্ষা এখানে সই করে দেবেন। আর কোষাধ্যক্ষার নিজস্ব যে হাত বইটা আছে সেখানে সই করবেন দলের দলনেত্রী অথবা সম্পাদিকা। এতক্ষণ ধরে আমরা স্বনির্ভর দলের ব্যক্তিগত হাত বই লেখার সমস্ত রকম নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে হাত বই লিখতে আপনার কোনো অসুবিধা হবে না। এর পরেও যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই ভিডিও থেকে যদি আপনি এতটুকুও উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের এই নিহারিকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।